বাসা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা। কুষ্টিয়া কিন্তু আমাদের বড় ভাই, যেটা কিন্তু চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া কিন্তু একসময় এক জেলাই ছিল, বর্তমানে এখন 3টা জেলা ভাগ হয়েছে। ভাই এই ট্রেনের মাথা চেঞ্জ করবে, আধা ঘন্টা অপেক্ষা করার পর তারপরে আমাদের এই ট্রেনের লোকাল ট্রেন আমাদের নাটোরে যেতে হবে। তাহলে বলতে পারছেন অলরেডি কিন্তু এই ট্রেনটি 2 ঘন্টা নেট করছে, তারপরেও কিন্তু এখানে আধা ঘন্টা নেট করবে। কি পরিমাণে নেটে চলছে এই লোকাল ট্রেনটা এখন আপনারা বর্তমান হিসাব করেন। এই ট্রেনটা চলে যাবে, তারপরে সাগরদাঁড়ি এক্সপ্রেস যাবে, তারপরে আপনার এসে লোকাল ট্রেন আপনার নাটোরের উদ্দেশ্যে যাবে। ট্রেন ভ্রমণ করতে করতে পটল ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে। পটল ব্যবসায়ীরা এমন একটা স্টেশনের ভেতরে আছে। আমার বাসা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা। কুষ্টিয়া কিন্তু আমাদের বড় ভাই, যে কাঁচামাল না, আমি ড্রাগনের ব্যবসা। ড্রাগনের ব্যবসা করেন? হ্যাঁ, ড্রাগনের এখন কেমন প্রাইস চলছে? বর্তমান ড্রাগন এখন 230, 40, এর আগে ছিল 500, 400, 450, এখন একটু দাম কম। এখন ড্রাগন ফল তো মনে করেন একটু হ্যাঁ, এখন আমদানি হচ্ছে, কিন্তু পরবর্তীতে আরো কম হবে। মানে ফসলটা এখন কম হচ্ছে, পরবর্তীতে বেশি আসবে। এই বেশি হওয়ার কারণে তখন 120, 30, 150 এর মধ্যে আসবে। সেমন আছে মনে করেন আপনার নিম্নবিত্ত, তখন নিম্নবিত্ত সবাই খেতে পারবে। Hello, what's up guys? I come back to Asmaul Uni with another vlog video. Right now, আমি এখন অবস্থান করছি দর্শনা। আর আমার সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দর্শনা হল্ট রেল স্টেশন। আমি এখন ঠিক সেই দর্শনা হল্ট স্টেশনেই দাঁড়িয়ে আছি। আর বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু বাংলাদেশের এই দর্শনা চুয়াডাঙ্গাতে অবস্থিত, যেটা কিনা দর্শনা হল্ট নামে পরিচিত। আর আমার গন্তব্য আজকে এই দর্শনা হল্ট থেকে বাংলাদেশের অন্যতম স্থান পাকশি কিন্তু যাব আমরা হার্ডিং ব্রিজ পার হয়ে। হার্ডিং ব্রিজ পার হওয়ার পর পাবনাতে প্রবেশ করব। পাবনাতে কিছুক্ষণ থাকার পর আমরা আবার নারায়ণ সেতু হয়ে কুষ্টিয়াতে ব্যাক করব। কারণ হচ্ছে কুষ্টিয়া দৌলতপুরে মানুষের জীবন সম্পর্কে একটা ব্লগ ভিডিও বানাবো, সেই কারণে কিন্তু আমি দর্শনাতে চলে এসেছি। আমাদের ট্রেনটি অলমোস্ট এখনো আসতে 25 মিনিট সময় লাগবে। তার আগে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু এই দর্শনা রেল স্টেশনটা কিন্তু ঠিক সেটা উন্নত নাই, বলতে গেলেই চলে নাজাহাল অবস্থা। যদি আপনারা সামনে দেখেন, এটা কিন্তু একটা প্ল্যাটফর্মের স্টেশন, যেখানে কিনা বাংলাদেশের প্রথম রেল স্টেশন হিসাবে আমার মতে সর্বোচ্চ সুন্দর রেল স্টেশন কিন্তু এই দর্শনাতে হওয়ার কথা ছিল। জাস্ট হয়নি, নাকি শুনছি 7,500 কোটি টাকা বাজেট আছে এই দর্শনার রেল স্টেশন সম্পর্কে, নাকি একটা 3 সেটের একটা রেল স্টেশন তৈরি হবে ঠিক এই দর্শনাতে। জানি না কবে বাস্তবায়ন হবে আর কবে আমরা নিজের চোখে দেখতে পারবো। আমাদের ট্রেনটি এখন আসতে মোট অলমোস্ট 25 মিনিট সময় লাগবে। ট্রেনটি এখন ক্রস করে চলে গেল সাগরদাঁড়ি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, যেটা কিনা ঢাকা হতে খুলনা পর্যন্ত ভ্রমণ করে থাকে। আর এই ট্রেনটি চলে যাওয়ার পরই কিন্তু আমাদের ট্রেনটি আসবে, যেটা কিনা খুলনা হয়ে আপনার চলে যাবে রাজশাহী ট্রেনে কিন্তু আমরা চলে তো ভাই আমাদের বুলেট ট্রেনটি এই মাত্র প্রবেশ করলো। যার গন্তব্য ছিল সে আসবে বলছিল আপনার 1:30টার সময়, সে আসছে 2:30টার সময়। জাস্ট 1 ঘন্টা লেটে এই ট্রেনটি প্রবেশ করছে। 5 মিনিটের এভার জার্নি বাংলাদেশের বুলেট ট্রেন দর্শনা স্টেশন থেকে আবার আমাদের গন্তব্য চুয়াডাঙ্গার দিকে প্রবেশ করলো। চুয়াডাঙ্গার দিকে প্রবেশ করার আগে কিন্তু বাংলাদেশের প্রথম রেল সেতু পাড়ি দিতে হবে, যে রেল সেতুটি কিন্তু আপনার দর্শনাতে নির্মাণ অবস্থায় রয়েছে। যাই হোক, আমাদের গন্তব্য পাড়ি দিতে আমরা চলে আসলাম জয়রামপুর রেল স্টেশনে। জয়রামপুর রেল স্টেশনে প্রবেশ করার সময় কিন্তু আপনারা দেখতে পাবেন এত পরিমাণে ফুলের সৌন্দর্য, যে ফুলের ছবি তুলতে গিয়ে কিন্তু কিছুদিন আগে আমাদের এক বড় ভাই ফটোগ্রাফার, সে কিন্তু ট্রেন দুর্ঘটনায় মারা গেছিল। আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনের দিকে না বেনাপোল আসলে চলে যাবে। এই ট্রেনের মাথা চেঞ্জ করবে, আধা ঘন্টা অপেক্ষা করার পর তারপরে আমাদের এই ট্রেনের লোকাল ট্রেন আমাদের নাটোরে যেতে হবে। তাহলে বলতে পারছেন অলরেডি কিন্তু এই ট্রেনটি 2 ঘন্টা নেট করছে, তারপরেও কিন্তু এখানে আধা ঘন্টা নেট করবে। কি পরিমাণে নেটে চলছে এই লোকাল ট্রেনটা এখন আপনারা বর্তমান হিসাব করেন। এই ট্রেনটা চলে যাবে, তারপরে সাগরদাঁড়ি এক্সপ্রেস যাবে, তারপরে আপনার এসে লোকাল ট্রেন
আপনার নাটোরের উদ্দেশ্যে যাবে। ট্রেন ভ্রমণ করতে করতে পটল ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে। পটল ব্যবসায়ীরা এমন একটা সিচুয়েশনের ভিতরে আছে। আসলে আমার বাসা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা। কুষ্টিয়া কিন্তু আমাদের বড় ভাই, যেটা কিন্তু চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া কিন্তু একসময় এক জেলায় ছিল, বর্তমানে এখন 3টা জেলা ভাগ হয়েছে। কাঁচামাল না, আমি ড্রাগনের ব্যবসা। ড্রাগনের ব্যবসা করেন? হ্যাঁ, ড্রাগনের এখন কেমন প্রাইস চলছে? বর্তমান ড্রাগন এখন 230, 40, এর আগে ছিল 500, 400, 450, এখন একটু দাম কম। এখন দাম কম ড্রাগনের। এখন ড্রাগন ফল তো মনে করেন একটু হ্যাঁ, এখন আমদানি হচ্ছে। কিন্তু পরবর্তীতে আরো কম হবে। মানে ফসলটা এখন কম হচ্ছে, পরবর্তীতে বেশি আসবে। এই বেশি হওয়ার কারণে তখন 120, 30, 150 এর মধ্যে আসবে। সেখন আছে মনে করেন আপনার নিম্নবিত্ত হ্যাঁ, হচ্ছে, তখন যারা নিম্নবিত্ত সবাই খেতে পারবে। আর এখন দেখা যাচ্ছে যে সবাই খেতে পারবে না। তার অর্থ সম্পদ আছে, সে খেতে পারছে। দেখা যাচ্ছে যে মনে করছে যে আমার ছেলের লাগে একটা লোক একটা কিনছে, আর তখন 1 কেজি কিনলেও সমস্যা নেই। এখন এই জন্য ড্রাগনটা এই মাসটার পরে কম দাম হবে, তখন সবাই খেতে পারবে, কারণ এখন দাম বেশি। আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক মানুষজন আছে, আপাতত 7-8টা মানুষজন আছে। তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার আছে এই যে রকেট টেনে করে কিন্তু আপনার মালামাল নিয়ে যায় হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তারা কিন্তু আছে আপনার, আমার একটা কথা হচ্ছে, কৃষি প্রধান দেশ যখন, মানুষ কিন্তু কৃষি আবাদ করে খায়। এদের কৃষি এর উপরে যদি একটুখানি নজরদারি দেওয়া যায়, জাস্ট একটুখানি যদি নজরদারি দেওয়া যায়, আমি মনে করি কৃষকরা স্বাবলম্বী হতে পারে। আপনি দেখেন জাপান, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, ইন্দোনেশিয়া, ওরা কিন্তু কৃষি আবাদ করে কিন্তু ওরা কোটিপতি। কিন্তু আমাদের দেশে যারা কৃষকরা, যাদের কৃষকের ঘাম ছাড়ানো মাথার ঘাম পায়ে ফেলে যারা আপনার ফসল ফলায়, তারা কিন্তু একদম নিম্ন শ্রেণী পর্যায়ে এখন বসবাস করছে। তাদের না নেই আছে আপনার একটা ভালো বাড়ি, নেই একটা ভালো পোশাক। এক পোশাকেই কেন তারা আছে বিভিন্ন অঞ্চলে ছুটে চলছে দেশটাকে ভালো রাখার জন্য। এখন কিন্তু বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে যা কৃষকরা কোনো মূল্যায়নই পারছে না। দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসা করতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক, বাসা ভেড়ামেলা, কুষ্টিয়া। এর আগে একবার বললাম। কিন্তু গতকাল রাত্রে আমি বিছানা বাড়ি শুইছি, ফ্যান তখন চালানো ছিল, তখন রাত বাজে 1:30। শোয়ার পরে ঘ্যাট করে ফ্যানটা বন্ধ করে দিল। এত পরিমাণ মশা। মাস্টার সাহেব ডাকি বললাম যে দেখেন ফ্যানটা একটু চালু করেন, আমরা ব্যাপারী মানুষ, আমরা আসলে কেন এই এলাকার মাল আমরা কিনে বিভিন্ন জেলায় নিয়ে যাবো, এলাকার মালের দাম বাড়বে। তাই আপনি ফ্যানটা বন্ধ করে দিলেন। মাস্টার সাহেব বলছে তোমরা 2 জন ব্যতীত কি আর কোনো যাত্রী নেই? আমার প্রশ্ন একটা, যে কোচ্চাদপুর একটা ভিআইপি থানা, বিভিন্ন এলাকায় ইন্টারসিটি ট্রেন থামে, সেই যাত্রীগুলো নামি বাইরে ঘোরাঘুরি করে, কিন্তু বিশ্রামাগারটা খোলা রাখে না। আমার প্রশ্নটা হলো এটি, যে আপনারা আমাদের উপর একটু সহানুভূতি দেখান, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের উপর একটু সহানুভূতি দেখান, দয়া করে মাস্টারের উপর একটা ভূমিকা নেন। কারণ আমরা এই সাধারণ মানুষ, আমাদের কথা শোনার মতো কোনো দরদ এই দুনিয়ায় নাই। দয়া করে আমার এই রিকোয়েস্ট আপনারা দেখবেন। নিম্ন শ্রেণীর ব্যাপারীদের উপর একটু সন্তুষ্টি দেবেন। আমার প্রশ্নটা হলো এটি। ওয়েলকাম পাকশি। সো গাইস, আমি এখন অবস্থান করছি পাকশি। আমার পেছনে যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা পাকশির রেল স্টেশন। আর আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিনা পাকশির ভেতরে অবস্থান করছে। আর ওই ঈশ্বরদী পাকশিটা কিন্তু পাবনার ভেতরে অবস্থিত। শুনেছি নাকি এখানে একটা মানসিক হাসপাতাল আছে। জাস্ট মানসিক হাসপাতালে আমি প্রবেশ করব, কিন্তু আজকে আর হচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে। জাস্ট আমি এখন এখানে পদ্মা নদীর ব্রিজের নিচে যাবো। ব্রিজের নিচে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিউটা দেখাবো। আর জাস্ট আমি এখানে আত্মীয় হোটেল ভাড়া করে থাকবো। তারপরে কালকে দিনটা সম্পূর্ণ ঘুরবো ঈশ্বরদী ঘোরার পর আমি চলে যাব কুষ্টিয়াতে। কুষ্টিয়ার দৌলতপুর যে একটা চর আছে, ঠিক সেই চরের উপরেই মানুষ বসবাস করে। তাদের জীবন ধারণ সম্পর্কে আমি একটা ব্লগ ভিডিও বানাবো জাস্ট। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিনা ঈশ্বরদী অবস্থিত। এখানে কিন্তু সম্পূর্ণ রাশিয়ার মানুষজন, রাশিয়ার ইঞ্জিনিয়াররা কিন্তু সব আপনার দেখভাল করে। এখানে কিন্তু অনেক রাশিয়া মেয়ে ছেলে বা পুরুষ এখানে কিন্তু অবস্থান করে। মানুষ বলে না রাশিয়ান। জাস্ট আপনি যদি মিনি রাশিয়া দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঈশ্বরদী পাকশিতে অবস্থান করতে হবে। যাই হোক, এখন আমি আপনাদের সাথে পাকশি রেল স্টেশনটা শেয়ার করবো। জাস্ট তারপরে হচ্ছে আমি হার্ডিং ব্রিজের নিচে 107 বছর আগে হার্ডিং ব্রিজ যেটা অবস্থিত হয়েছে, ঠিক সেখানে আমি প্রবেশ করব। আর যেসব গাড়িগুলো যাচ্ছে এখানে কিন্তু একটা মজার বিষয় কি জানেন, যেসব ওই দেখেন গাড়ি যাচ্ছে,
ও গাড়িগুলো কিন্তু সব সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এখানে কিন্তু আপনার সব সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে। আর যে স্টেশনটা দেখতে পাচ্ছেন সামনে, এটা কিন্তু সেই পাকশি রেল স্টেশন। আর যে সামনে একটা নয় যে নাল মতন একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু হার্ডিং ব্রিজ, যেটা কিনা 107 বছর আগে ইংরেজরা তৈরি করেছিল। আর আমি এখন যেখানে যাচ্ছি এখানে কিন্তু চরের ভিতরে এখন প্রবেশ করব। আর চরের ভিতরে প্রবেশ করতে হলে কিন্তু আর পাকশি সেতু কেবলাই জাস্ট এমনি হচ্ছে পশ্চিম, আর এমনি হচ্ছে দক্ষিণ, পূব পশ্চিম উত্তর দক্ষিণ। আর এখানে কিন্তু নোটিশ একটা আছে, যেখানে কিন্তু আপনি আন্দাজে কিন্তু সব জায়গায় প্রবেশ করতে পারবেন না। জাস্ট আমি এখন পদ্মার চরের নিচে যাবো। এখন পদ্মা নদীর চরে অবস্থান করছি। আমার পেছনে যে হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 107 বছর আগে এই ব্রিজটি ইংরেজরা তৈরি করেছিল। জাস্ট উপর দিয়ে কিন্তু একটা ট্রেন যাচ্ছে, যেটাকে বুলেট ট্রেন বলা হয়, যা আমরা বাংলা ভাষায় লোকাল ট্রেন বলি। এত স্পিডে যাচ্ছে ভাই, তবুও কিন্তু শব্দ নেই বা ভাঙার কোনো ভয় নেই। এত পরিমাণে speed। তো মাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পদ্মা চর। এখানে কিন্তু বাদাম চাষ করা হয়, যে বাদাম কিন্তু আমরা ট্রেনের ভিতরে বা পার্কের ভিতরে সম্পূর্ণ যেসব এলাকাতে বাদাম পাইনি, ঠিক সেই বাদাম কিন্তু এখানে চাষ করা হয়। আর এই পাশে কিন্তু একটা হার্ডিং ব্রিজের ওই পিঠে একটা সেতু আছে, যেটাকে নালন সেতু বলা হয়। যেটা নালন সেতু, নালন সঙ্গীত যে একটা শিল্পী ছিল, তার নামকরণ অনুসারে কিন্তু ওই নালন সেতু তৈরি করা হয়, যার বাড়ি কিন্তু এই কুষ্টিয়াতে অবস্থান করে। আর এখন যে পদ্মা চর দেখতে পাচ্ছেন চারিদিকে, আমি যদি পার হয়ে ওই পিঠে যাই বা লঞ্চ করে বা ট্রলারে করে, তাহলে কিন্তু আপনি কুষ্টিয়াতে প্রবেশ করবেন। আর এদিকে কিন্তু সম্পূর্ণ দোকান পাশারি রয়েছে। আর এখানে কিন্তু বাণিজ্য খাত, যেটাকে বলা হয়। আর ওই দেখতে পাচ্ছেন সব কিন্তু নালন সেতুর উপর দিয়ে কিন্তু বাস, ট্রাক, আপনার সিএনজি সব কিন্তু চলাফেরা করছে। আর এত পরিমাণে স্রোত বসছে ভাই পদ্মা চরে, যদি আপনি আসেন, আপনার সত্যি কথা বলতে এরকম পদ্মা চর আপনি যদি আসেন, আপনার মন প্রাণ শান্ত হয়ে যাবে। আর আমি কিন্তু এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলাতে আসছি। সন্ধ্যাবেলাতে ভাই পদ্মা চরের এত পরিমাণের ভিউ, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এত সুন্দর পদ্মা চর, আল্লাহ রে। আর হার্ডিং ব্রিজ, যেটা কিনা 107 বছর আগে এই হার্ডিং ব্রিজ তৈরি করা হয়, সেখান তো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত কিন্তু এখান দিয়ে কিন্তু আপাতত আপনার 50টা করে ট্রেন যায়, যা আশা করে। যে ট্রেনের ভর কিন্তু একটা ট্রেনের ভর কিন্তু বহুত পরিমাণের, যে ট্রেনের আজও সে তার স্মৃতিচরণ ধরে ধরে রয়েছে। আর আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে কিন্তু যার কিন্তু সন্ধ্যাবেলা একটা রিস্কের বিষয়, কেননা এখানে অনেক পোকামাকড় থাকতে পারে, যে কিনা আমাকে কামড় দিতে পারে। এত পরিমাণে পদ্মার ভিউ আপনি যদি দেখান, আপনার কিন্তু সত্যি কথা বলতে কি, পাহাড় প্রেমিক, ট্রেন ভ্রমণ আর নদী প্রেমিক, এরা যদি আসে ভ্রমণ করতে, ভ্রমণ পিপাসীদের, এতে কিন্তু মনটা শান্ত হয়ে যায়। জাস্ট আমি কিন্তু অনেকটা খরচ করে এখানে আসছি। হ্যাঁ, এসে কিন্তু আমার এই যে নদীর ঢেউ দেখছি, মুক্ত বাতাস, এই মুক্ত বাতাসে কিন্তু আমার মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছে। জাস্ট এমাজিং, এত পরিমাণের ভিউ ভাই আমি কখনো কল্পনা করতে পারি না। পদ্মা চরের নাম শুনেছি, কুষ্টিয়ার পদ্মা চর, ঈশ্বরদীপ পদ্মা চরের নাম শুনেছি, কখনোই পদ্মা চরে আসা হয়নি। জাস্ট আজকে এসেছি প্রথম, আর আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি। আর নালন সেতুর উপর দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এটাই ভাই লাইফ। আপনি টাকা পয়সা আজকে আছে, কালকে না থাকতেও পারে, কিন্তু ভ্রমণ যেমন করবেন, আপনি কিন্তু আপনার মনের ভিতরে একটা শান্তি প্রসারিত হবে, যে না আমি জীবনে ভ্রমণ করছি, পদ্মার চর দেখছি, বিভিন্ন অঞ্চলে গেছি, পাহাড় প্রেমী, পাহাড় দেখছি। মানুষ কিন্তু একটা কথা কি জানো, টাকা পয়সা আজকে আছে, কালকে না থাকতেও পারে। জাস্ট আপনার হেঁটোর যতদিন শক্তি থাকবে, সেতদিন কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন, পাহাড়কে পাহাড় ভ্রমণ করতে পারবেন, নদীকে নদী সাঁতরে চলে যেতে পারবেন। জাস্ট আপনার মনে করেন আপনার এখন সামর্থ্য নেই, জাস্ট আপনি টাকা গুছান, টাকা গুছিয়ে আপনি ভ্রমণ করেন। না হলে আপনি যে টিউশনি করাবেন, আপনি যে আপনার যে পরিবার থেকে যে আছে টিফিনের টাকা দেয়, সেই টাকা গুছিয়ে আপনি ভ্রমণে বাইর হন, দেখতে পাবেন সত্যি কথা বলতে কি, আপনার মনের ভিতরে একটা শান্তি প্রসারিত হবে, না আমি ভ্রমণ করছি। আর এখন টাকা নেই, হয়তো মুরব্বী বয়সে বা 40 বছর পার হয়ে যাবে, সেখন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবো, সেখন টাকার
সেই টাকা নিয়ে আমি কি করব ভাই? আমি যদি ভ্রমণই না করতে পারি, আমার হেঁটেও যতদিন বল আছে, জাস্ট আমি পৃথিবীটা দেখতে চাই, পৃথিবীটাকে আমি মুক্ত পাখির মতন উঠতে চাই। মানুষ বলবে না অমুক পাখির মতন উঠছে, মুক্ত পাখির মতন উঠছে, আকাশে উঠতে চাই। আমি মনে করি আমি উড়বো পাখির মতন, জাস্ট আমারে আটকাবে স্বয়ং আল্লাহ ছাড়া দুনিয়ায় হয়তো আর কেউ জন্ম নিই নাই। যদি আল্লাহ না করে, আমার কোনো ক্ষয়ক্ষতি যদি আল্লাহ না দেয়, জাস্ট আল্লাহ, আমি এই দেশটা সম্পূর্ণ বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখতে চাই। ঠিক এইভাবেই একলা একলাই ঘুরে ঘুরে দেখতে চাই। আমার দরকার নেই সাংরা ভাই। আমি লাইফে হয়তো এখন টাকা আমি গুছাইছি, ভ্রমণ করতে এসেছি, হয়তো আরও কিছু টাকা গুছিয়ে আরও ভালো ভালো স্থানে প্রবেশ করব বা ভালো ভালো স্থানে ভ্রমণ করতে যাব। ভাই এই পদ্মা চরের মানুষ দেখেন কত সুন্দরভাবে মুক্ত পাখির ন্যায় বসবাস করছে, কোনো চিন্তাই নেই। জাস্ট মনে হচ্ছে দেখেন এই পাখির ভেতরে যদি আপনি পাখির ন্যায় উঠতে পারেন, তবে আপনার জীবনটা সার্থক হবে। ঠিক যতটা ভয়ঙ্কর পদ্মা পারে মানুষের জীবন, ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর এদের জীবন। আল্লাহ না করুক আমি যদি মারা যাই, হয়তো আমাকে কিন্তু আমি দুনিয়াতে কি করছি সম্পূর্ণ হিসাব কিন্তু আমাকে দিতে হবে। জাস্ট হয়তো আমি এই ভিডিওটা শেয়ার আপনাদের সাথে না করতেও পারি, হয়তো আমি ভিডিও করতে করতে মারা যেতে পারি। আর এদের জীবন ভয়ঙ্কর জীবন। মানুষ এই পৃথিবীটা এত সুন্দর যদি আপনি ভ্রমণ করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভ্রমণ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা সত্য কথা বলতে কি জানো, যে ব্যক্তি ভ্রমণ করবে তার মনের ভিতরে, হয়তো আমার মনে বলে তার মনের ভিতরে হিংসা বিভেদ, যে মানুষকে সাথে মানুষের গন্ডগোল পেকিয়ে দেবো, এই জিনিসটা হয়তো তার লাইফে কখনোই আসবে না। এত সুন্দর পরিবেশ। জাস্ট আমি যখন ট্রেনের ভিতরে আসছিলাম, তখন কিন্তু আমার এত পরিমাণে খিদা লাগছিল, যা আমি মনে মনে ভাবছিলাম আমি পাখির বিড়েতে গিয়ে আমি খাবার খাবো। জাস্ট এখানে এসে আমার খাওয়ার কথা তো দূরের কথা, আমার যে খিদা লাগছে এটাই আমি ভুলে গেছি। এত সুন্দর ভিউ, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে আমি মিশে গেছি। আমি যদি মারা যাই, হয়তো আমার হিসাব নেবে। দুনিয়াতে কি করছি সম্পূর্ণ হিসাব আল্লাহ তাআলা আমার নেবে। যদি সঠিকভাবে আমি হিসাব দিতে পারি, হয়তো আল্লাহ আমার জান্নাত দিবে। আর যদি হিসাব আমি না দিতে পারি, হয়তো আমাকে দোজখের আগুনে উঠতে হবে। আমি বলি কি জানেন, জীবনে মানুষ অনেক পাপ করে, অনেক অত্যাচার করে। যদি কেউ এরকম সমুদ্রের ধারে এসে ভাবে না সমুদ্রের মতো আমিও একদিন বিলীন হয়ে যাব, সমুদ্রের ঢেউ যখন চলে যাচ্ছে, এই ঢেউ তো আর ফিরে আসবে না, আমি তো আর আসবো না দুনিয়াতে, তাহলে আমি যে দুনিয়ায় পাপ করছি, এই পাপের বিচার হয়তো হাসরের ময়দানে হবে, সেখন আমার লাইফটা কি হবে? এমন হিসাব যদি আপনারা করেন, আমি মনে করি কোনো ব্যক্তি কখনোই অত্যাচার মানুষের সাথে করবে না, কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবে না। এত সুন্দর দুনিয়াটা দেখতে, ঠিক না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর, সেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছে। কত সুন্দর ভিউজ আর কত সুন্দর মানুষের জীবনযাপন। এখানে কিন্তু পদ্মা নদীর মানুষ মুক্ত বাতাসে তারা ঘোরাফেরা করবে, তাদের লাইফটা কত এনজয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমার পেছনে সন্ধ্যা নেমে গেছে, মাগরিবের আজান দিয়েছে, হার্ডিং ব্রিজ দেখবো, আর এগুলো হচ্ছে সেনাবাহিনী অবস্থান করছে। হয়তো কি বলবে না বলবে, আমি হয়তো কখনোই আসি না। জাস্ট আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর নেক্সট কোন জেলাতে গিয়ে ভিডিও করবো, কোন পর্যটক স্থান নিয়ে ভিডিও করবো, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার জানি না কোথায় কোন সময় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।